রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো, জয় রাধে। কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। আমি তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো। আমি তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো। যুগল বিনে অন্য আশা নাই গো, জয় রাধে। যুগল বিনে অন্য আশা নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী। বাঙালি 12 মাসের 13 পার্বণ, একের পর এক উৎসব লেগেই আছে। তার মধ্যে একটি অন্যতম উৎসব পৌষ পার্বণ। পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি হল পৌষ মাসের শেষ দিন ও মকর সংক্রান্তির আগের দিন। এই দিন সূর্য ধনু রাশিতে অবস্থান করে
এবং শীতের প্রখরতার চরমভাবে পৌঁছায়। গ্রাম বাংলার পৌষ সংক্রান্তি মানে শীতের বিদায় উৎসব। ধান কাটা শেষ, ঘরে ঘরে নতুন চাল, খেজুর গুড়, দুধ ও নারকেল দিয়ে পিঠে পায়েস বানানো হয়। গ্রাম বাংলার ওই দিন সংক্রান্তির রং লাগে বাড়ির উঠোনে, দেওয়ালে। শিল্পের নৈপুণ্যতা, চালের গুঁড়ো দিয়ে আলপনা আঁকা এক অপরূপা বাংলার গ্রামে প্রস্ফুটিত হয়। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। আগের দিন রাতে বাঁশ ও খেড় দিয়ে গুড় তৈরি হয়, পিকনিক হয়। তারপর ভোর রাতে চান করে ওই ঘরে আগুন লাগিয়ে নিজেদের পুণ্য লাভ করে। সবাই নানা ধরনের শব্দ উচ্চারণ করে, ধ্বনিত হয় নানান কথাবার্তা, যেমন লাল ঠাকুরের পাখনা দাড়ি, বাচ্চা বাচ্চা উকুন মারি, তাল তাল পিতলের তাল, তাল নিল চড়ে, হরিবোল, ভোলরি ইত্যাদি। তারপর সকালে ঘরে ব্যস্ত পুজো অর্চনা নিয়ে। ওই দিন দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ হয়, নৈবেদ্য দেওয়া হয় সবার মঙ্গলের জন্য। কৃষিজীবী সমাজে এর নাম নবান্ন উৎসব বলেও প্রচলিত। সেদিন ঘরে ঘরে নানা রকম পিঠে পুলি হয়, দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া, চিতল পিঠা ইত্যাদি। আর সবচেয়ে দেখার বিষয় হলো সেদিন দল বেঁধে খোল, করতাল, কাশি, শঙ্খ নিয়ে ঘরে ঘরে কীর্তন হয়, হরে কৃষ্ণ গান গাওয়া হয়। আর তিল্লাই, বাতাসা, কদমা এই পৌষ পার্বণকে কেন্দ্র করে নানান জায়গায় মেলা হয়। হরেক রকম দোকান, নানা রকম জিনিস, আর পাশাপাশি খাওয়া দাওয়া আছে। ছোট্ট মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কথায় পৌষ পার্বণ বা নবান্ন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সুভ্রাতৃত্বের ঐক্য সংগতির এক মিলন মেলায় পরিণত হয় গ্রাম বাংলায়। বারান দেওয়ার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপর দুপুরে বসে থাকি, তারপর সন্ধ্যার দিকে লুট আসা হয়, তারপর লুট দেওয়ার পর সবাই কীর্তন করে চলে যায়। আলন্তি বলতে তো আমরা ছোটোবেলায় যারা আমরা দেখছি বা আমরা এখানে উপভোগ করছি, সেটা হইতেছে মা মাসিরা ভোর রাত্রেবেলা উঠা পিঠা পুলি বানাইতো,
আর ওই সময় আমরাও উচ্চা গিয়া নদীতে বা পুকুরে স্নান করতাম। তার আগে আমরা ওই রাতে কখনো কখনো আমরা পিকনিক করতাম পাড়ার ছেলেরা মিললে। তারপর স্নানও করতাম তেল মাইখা। তখন তো খুব ঠান্ডা পড়তো, এখন তো ঠান্ডাই বস্তুত নাই, খুব কমে গেছে ঠান্ডা। আর সে যাই হোক, তো আমরা ওই সময়ে এটা করতাম। আর তখন অতটা বুঝতাম না যে আসলে এই আলন্তির অর্থটা কী। ধরুন প্রায় আরও 48 বছর আগে বা নেয়ার অ্যাবাউট 50-52 বছর আগে, তখন আমরা মানে তখন সবার মধ্যে একটা আনন্দ আসলো। বাড়িতে পিঠাপুলি হইতো, অনেকের বাড়িতে কীর্তন টীর্তন হইতো। আসলে এই দিনটা হইল আপনার অত্যন্ত পবিত্র দিন। এই দিনে আমাদের হিন্দুদের ধারণা নিশ্চিত ধারণা যে আমরা সেই দিন স্বর্গের দ্বার খুলে স্বর্গের প্রধান ফটকটা, প্রধান যে দরজাটা সেই দিন খোলা হয়। পিতামহ ভীষ্ম সেই দিনই শূলবিদ্ধ থেকে স্বর্গে যাওয়ার রাস্তা ধরছিল। এবং ওই দিন থেকেই আরও মানে 6 মাস 180 দিন নাকি স্বর্গের প্রধান ফটক খোলা থাকে এই আলন্তির দিন থেকে। তো এইটাকেই কয় উত্তরায়ণ, আর তারপরেরটারে কওয়া হয় দক্ষিণায়ন। এই আলন্তির আগের দিন পর্যন্ত, ওই রথযাত্রার পরের দিন থেকে এই আজকে আলন্তির আগের দিন পর্যন্ত এটাকে কয় দক্ষিণায়ন। সে যাই হোক, আমরা আলন্দির সেই ছোটোবেলার যে অনাবিল আনন্দ এখন তো সেটা দেখাই যায় না। এখন আগুন খুব কমই, শহর এবং শহরতলিতে আগুন পোহানোর যে একটা উৎসাহ উদ্দীপনা ছেলে মেয়েদের মধ্যে নাই। তো এমনকি সকালবেলা ওইটা স্নান করারও যে একটা উৎসাহ আনন্দ সেটাও এখন নাই। তো আমরা সেটা ভোগ করতে পারছি, মনে হইলে আমরা খুব ভালো লাগে যে আমরা তো করতে পারছি। এই আর কি, এটাই হইতেছে আলন্তির। আমার কাছে সেই সময় আর এখনকার সময়ের একটা বিশাল পার্থক্য দেখতে পাই আর কি, আমরা উপলব্ধি করতে পারি। আমরা তো গ্রামের বাড়ি, তো আমরা প্রথম আলন্তির আগের দিন আমরা আমরা গ্রামের বাড়ি, তো আমরা সবসময় সংক্রান্তি করি। তো সংক্রান্তির আগের দিন আমরা একটা ছোটো মোটো ঘর বানাই। এই ঘরটা বানিয়ে আমরা এটার ভিতরে পিকনিক করি, খুব মজা করি। এরপরে দিয়ে আমরা সকালে স্নান করে এই ঘরটাকে জ্বালিয়ে আগুন পুগাই। এরপরে সূর্যকে পিঠা দিই। এরপরে আমরা নিজের বাড়িতে পিঠা বানাই, এরকম করে 5 রকমের তরকারি বানাই, ইটি খাই আমরা সবাই মিলে। এরকমভাবেই আমরা খুব মজা করি। এরপরে বিকালে আমরা কীর্তন নিয়ে বেরোই। আলন্তি আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মহোৎসব, যে মহোৎসবে একদম গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আনন্দে মেতে ওঠেন। পৌষ সংক্রান্তির দিন সবাই বাড়ি বাড়ি গিয়ে লুটে অংশগ্রহণ করেন, হরিনাম সংকীর্তন হয় এবং পিঠাপুলি খাওয়ার ব্যবস্থা থাকে। সব কিছু মিলিয়ে মানে আলন্তি আমাদের গ্রামীণ জীবনে একটা বিশেষ বার্তা নিয়ে আসে, একটা ঐক্যের বার্তা নিয়ে আসে। তো আমরা সকলেই অত্যন্ত মানে আনন্দে মেতে উঠি। এই উৎসবটাকে আমরা একদম মনে প্রাণে সেটাকে আমরা পালন করি। সেই পৌষ সংক্রান্তি উৎসবে বিকালবেলা মেলা বসে বিভিন্ন জায়গায়, গ্রাম অঞ্চলে অনেক ক্ষেত্রে শহরেও দেখা যায় মেলা। সেই মেলার মধ্যে নতুন কাপড় পরে অনেক লোক সমাগম হয়, আনন্দ উৎসব করে, মানে বিভিন্নভাবে কেনাকাটা এবং একজনের সঙ্গে একজনের মেলমেশা হয়, পরিচয় হয়। আলপনা যেমন এই যে মাটির ওয়ালে, মানে মাটির ফ্লোরের মধ্যে আমরা উঠোনে ঘরের মধ্যে তখন এই যে বিভিন্ন চালের গুঁড়া দিয়ে সেটা অঙ্কন করা হয়, বিভিন্ন ধরনের যেরকম পারে এই যে চালের গুঁড়া দিয়া যে অঙ্কন করা হয়েছে। এইভাবে ঠাকুরের আসন বানানো হয় আলপনার মাধ্যমে। মাঝখানে ঠাকুরের মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে এটা চিরাচরিত প্রথা যে প্রত্যেক বাড়ির উঠানেই আলপনা দেওয়া হয় এবং সেইখানে সারা রাত্র জাগ্রত থেকে গ্রামের মানুষ ওই দিনটাতে আরো আনন্দ করে।
বলেছে আরে আলন্তি হয়েছে একটা আঞ্চলিক ভাষা, এটা কোনো একটা জাতির গোষ্ঠী এটা করেছে। মেইনলি এই নামটার সঙ্গে জড়িয়ে গেছে কপালী সম্প্রদায় ত্রিপুরা রাজ্যে। আলন্তি বললেই সবাই বলে এটা কপালী সম্প্রদায়ের ভাষা, আলন্তির কোনো মহত্ব অন্যরা খুঁজে পায় না। অবশেষে সে আলন্তি শব্দটা আমি শুনি 1960-এর দশকে আমার মাতৃদেবীর মুখে। আমি মাতৃদেবীকে প্রশ্ন করেছিলাম যে আলন্তি বলছো কেন? যে আলন্তি সূর্যদেবকে বলা হয়। সূর্যদেব আমাদের আলু হেলে কাইতুইয়া আইলা প্রদান করে থাকেন। এই হেলে কাইতোয়াকে আইলা বলে বিশেষ করে এই অঞ্চলের কপালী মানুষেরা, সেই জন্য সেটাকে আলন্তি বলে। আমি যখন বুঝার বয়স হয়েছে অনেকের কাছে সেই আলন্তির শব্দটির অর্থ চাইছিলাম জানতে, কিন্তু ওনারা বললো আরে আলন্তি মিন্স পুষ সংক্রান্তি, পুষ সংক্রান্তি মিন্স উত্তরায়ণ, উত্তরায়ণ মিন্স পুষ পার্বণ, পুষ পার্বণ মিন্স মকর সংক্রান্তি। প্রত্যুষে অর্থাৎ সূর্যোদয়ের মিনিমাম 1 ঘন্টা আগে প্রত্যেকের স্নান অবধারিত। সেই পৌষ মাসের ঠান্ডার মধ্যে স্নান করতে গিয়ে সবারই একটু অসুবিধা হবে, তার জন্য রীতি নিল তৈরি করো বুড়ির ঘর। বুড়ির ঘরটাকে আমরা আবার আলন্তির ঘর বলি। বুড়ির ঘর মিন্স কি? বুড়ির ঘর মিন্স হয়েছে যত খড় আছে, যত নেড়া আছে, আর যত মরা বাঁশ আছে, মরা লাকড়ি আছে, সবগুলিকে একত্র জড়ো করে মেন হাইটে একটা ঘর তৈরি করে সেটার মধ্যে রাতে পিকনিক করা। কেন রাতে পিকনিক করা? সূর্যোদয় হবে 5টা 14-তে, আমাকে স্নান করতে হবে 4টা 14-তে। সুতরাং ঘরে ল্যাপের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে থাকলে সেই টাইম পাস হয়ে যাবে, সূর্যদেবকে আর পূজা করা যাবে না। সে উদ্দেশ্য করে সবাই ছেলেরা ওই বুড়ি ঘরে রাত্রি যাপন। যে ঘড়ির কাঁটাতে 4টা 14 বাজলো সবাই সারা শরীরে তেল মেখে পুকুরে ডুব দিল। পুকুর থেকে উঠে এসেই বুড়ির ঘরে এইবার আগুন ধরাইয়া উষ্ণতা গ্রহণ করে। সুতরাং স্নান না করে আগুনও ধরানো যাবে না, আগুনটা ধরিয়ে বুড়ির ঘর পুড়িয়ে সে বুড়ির ঘর কিন্তু অবধারিত আলো ফুটার আগেই পুড়তে হবে। আলো ফুটার আগে পুড়তে হবে, সেটা বেসিক নিয়ম। সেটাকে মাথায় নিয়ে যত ছেলে মেয়েরা আছে সেই কাজটা সুসম্পন্ন করে একদম আলো ফোটার আগে। তারপরে ওই জায়গাতে সমাবেত হন যত মা বোন দিদা ঠাম্মা সবাই আছে, তারা সেই জায়গাতে মিলিত হন। লাল ঠাকুরের পুণ্যে হরিবল। এই লাল ঠাকুর হয়েছে আমাদের সূর্যদেব। সেই লাল ঠাকুরের পুণ্যে হরিবল বলে তারপরে আমরা সবাই প্রণাম করি। তারপরে ধীরে ধীরে আমাদের নিকটতম যে মন্দির আছে সেই মন্দিরের নামে যে দেবতা আছে সেই দেবতার নামে ধন্যি দিই। সেখানে আছে আমাদের নরসিংদী মন্দির। আমরা বলি নরসিংদী ঠাকুরের পুণ্যে হরিবল। এই যে আলন্তি উৎসব হবে একদিন, মনে রাখি 12 মাস। সেই আলন্তিটাই হলো আমাদের কাছে শ্রেষ্ঠ উৎসব। এইটুকু আমার কথা। আলন্তি সবার ঘরে ঘরে হয়, এটার মধ্যে একটা বন্ধন, ঐক্যের এবং সমাজ বন্ধনের একটা দিক লক্ষ্য করা যায়। বিভিন্ন ধর্মের লোকও সেই আলন্তিতে সমাগম হয় বন্টনের সময়। সেখানে আবার কেউ বস্ত্র বিতরণ করেন, কেউ ফল বিতরণ করেন, কেউ দুস্থদের ওষুধও বিতরণ করেন। সুতরাং এটা আমাদের কাছে একটা শ্রেষ্ঠ উৎসব বলে আমি জানি। আমরা জানি যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং এর মধ্যে পৌষ পার্বণ একটি অন্যতম আনন্দ উৎসব। পৌষ মাসের শেষের দিকে যখন ধান টান কাটা হয়ে যায় আমাদের কৃষক ভাইদের, তখন এই পৌষ পার্বণটাকে সাড়ম্বরে উদযাপন করা হয়, যেখানে বাংলা ভাষাভাষী লোকেরা আছেন বা অবাঙালি ভাই বোনেরাও এই উৎসবটিকে পালন করে থাকেন। আমরা তো প্রতি বছর পৌষ পার্বণের সময় কী করি যে বুড়িঘর বানাই
এবং খড়কুটো দিয়ে বুড়িঘর বানানোর পরে সেই রাতে আমরা এখানে সপরিবারে সবান্ধবে আনন্দ উৎসব করি। তারপরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করে এই খড়ের যে খড়কুটো দিয়ে বানানো হয়েছে বুড়িঘরটিকে আমরা পুড়িয়ে দিই এবং পোড়ানোর পরে আমরা মা মাসিদের যে পিঠেপুলি, এটা আমাদের চিরাচরিত যে প্রথা, সেই পিঠেপুলি আমরা আস্বাদন করি এবং তারপরে দুপুরে আমাদের পাড়ায় অলিতে গলিতে সবাই মিলে আমরা এই হরিনাম সংকীর্তন বা এইরকম কোথাও আবার মেলা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে। তো সেইভাবে আমরা পৌষ পার্বণটিকে উদযাপন করি। পৌষ সংক্রান্তি করি, সবার মঙ্গলের জন্য আমরা পৌষ সংক্রান্তি করি। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। এসেছে পৌষ মাসে ঘুরে ভেজা নূর, খেজুর রসে ভাসে গা পিঠের গন্ধ ছড়ায়, হাসি মুখে মা মাসি বৌদিরা আগুনে পিঠে বাজে। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। পাটি সাপটা দুধ পুলি দুই পিঠে ভর, ঘর ভরে মিষ্টি ছোঁয়ায় মনটা করে তর তর। পাটি সাপটা দুধ পুলি দুই পিঠে ভর, ঘর ভরে মিষ্টি ছোঁয়ায় মনটা করে তর তর। তবলার তালে নাচে ভাই গায় দিদি খুশির গান, পৌষ এসেছে পৌষ এসে আনন্দেতে নাচে। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। গরুর গাড়ি সাজিয়ে দিল বাচ্চারা খায় ভালো, খেজুর গাছে দোল খায় রস মিষ্টি তার সব। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। ধিন তাক ধীনা বাজে ঢোল, বাজে কাসর ঘণ্টা, মা বৌদি মাসিরা গায় তাল মেলায় সবাই। ওরে কৃষ্ণ বলে নাচে সবাই আনন্দে তেরে বল হরি উলুলু। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। এসেছে পৌষ মাসে ঘুরে ভেজা নূর, খেজুর রসে ভাসে গা পিঠের গন্ধ ছড়ায়, হাসি মুখে মা মাসি বৌদিরা আগুনে পিঠে বাজে। ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর, ধিক তাক ধীনা ধা বাজে ঢোলের সুর। পাটি সাপটা দুধ পুলি দুই পিঠে ভর, ঘর